প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আউল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় জরায়ু মুখের ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মাহিন রহমান 1976 সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের অপস অ্যান্ড গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, জরায়ু মুখে ক্যান্সার আসলে কোন বয়সীদের ক্ষেত্রে কিংবা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই? জরায়ু মুখের ক্যান্সারটা নিয়ে কথা বলা আসলে প্রত্যেকটা মেয়েদেরই জানার বিষয় এটা। কারণ কি, আমাদের যে আন্তর্জাতিক ক্যান্সার সংস্থা সেটা জানিয়েছে যে বাংলাদেশে জরায়ু মুখের ক্যান্সারের প্রাদুর্ভাব মানে অন্য ক্যান্সারের মধ্যে দ্বিতীয়। আচ্ছা, প্রথমত ব্রেস্ট ক্যান্সার, তারপরে জরায়ু মুখের ক্যান্সার। তো এই জিনিসটা কিন্তু খুব সহজেই প্রতিরোধ করা যায়। কাদের হয় এই জিনিসটা যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে আমাদের দেশের মতো যে দেশ যেখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যেখানে চাইল্ড ম্যারেজ অনেক বেশি, সেই সব জায়গাতেই কিন্তু জরায়ু মুখের ক্যান্সারটা বেশি হয়। জরায়ু মুখের ক্যান্সারের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলেই বুঝবো যে আমাদের দেশে কেন এটা বেশি হচ্ছে। আমরা যদি একটু জেনে নিতে পারি। যেই মেয়েরা 18 বছরের নিচে যাদের বিয়ে হয়ে যাচ্ছে, যাদের দেখা যাচ্ছে যাদের সহবাসের অভিজ্ঞতা 18 বছরের আগেই হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে। যাদের ঘন ঘন হচ্ছে বাচ্চা হচ্ছে, যাদের দেখা যাচ্ছে যে তাদের হাজবেন্ডের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, অথবা হয়তো সেই মেয়েটিরও হয়তো কোনো মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ইমিউনো কম্প্রোমাইজড, সে হয়তো পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারছে না। আমাদের দেশে এখনও মেনস্ট্রুয়াল হাইজিনটা ওভাবে হচ্ছে না, সবাই এখনও স্যানিটারি প্যাড ইউজ করছে না। তো এদের ক্ষেত্রে দেখা যায় PID ইনফেকশনটা হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা থাকলে, যাদের নিউট্রিশনের অভাব থাকে, তাদের দেখা যায় যে ভাইরাসের প্রকোপটা অনেক বেশি। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপর হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, তারপর এইডস, এই ধরনের কিছু কিছু ভাইরাস তখন দেখা যায় যে খুব দ্রুত জরায়ু মুখের ক্যান্সার ছড়িয়ে ফেলতে পারে। এছাড়া যদি কেউ ধূমপান করে থাকে, স্মোকিং যদি কারো থাকে, তাদের এই অভ্যাস থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু জরায়ু মুখের ক্যান্সার হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে খুবই খুবই প্রচলিত। তো সেই জন্য দেখা যায় যে আমাদের দেশে জরায়ু মুখের ক্যান্সারটা প্রতি বছরে প্রায় 8,500 থেকে 10,000 নতুন কেস হচ্ছে, এবং প্রায় 5,000 করে হচ্ছে কোথাও না কোথাও প্রত্যন্ত অঞ্চলে জরায়ু মুখের ক্যান্সারের জন্য হচ্ছে নারীরা মৃত্যুবরণ করছে। পারিবারিক ইতিহাস এর সাথে সম্পর্কযুক্ত কিনা এই জরায়ু মুখের ক্যান্সারের সাথে? মেয়েদের যে ক্যান্সারগুলো হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এই দুটো ক্যান্সার পারিবারিক বা জেনেটিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু একটা অত্যন্ত ভালো বিষয় এটা যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার একেবারেই পারিবারিক বিষয়ের সাথে সম্পৃক্ত না। কাজে এদিক থেকে কিন্তু যে এমন যে হয় না যে মা খালাদের আছে আমারও হবে, তা কিন্তু নয়। কাজে এটা একেবারেই যদি আমরা আমাদের যদি লাইফস্টাইলটাকে একটু পরিবর্তন করে আনি, আমরা যদি একটু সচেতন হই, তাহলেই কিন্তু আমরা এই জরায়ু মুখের ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে পারি। সচেতনতার যে বিষয়টি রয়েছে সেটি আসলে আগের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে কেমন দেখছেন এই জরায়ু মুখের ক্যান্সারকে ঘিরে? সচেতনতার বিষয়গুলোর মধ্যে যেটা আমি বলবো যে প্রাইমারি প্রিভেনশন আছে, সেকেন্ডারি প্রিভেনশন আছে। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে প্রথম কথাই হচ্ছে যে আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যে মেনস্ট্রুয়াল হাইজিন যেটার কথা বললাম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেন না হয়, সাধারণত ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ যেটা কন্ডম বলে থাকি, সেই কন্ডমের ব্যবহার বৃদ্ধি করতে হবে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার না থাকে, এই জিনিসগুলো বিষয়ে আমাদেরকে সচেতন করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আছে ভ্যাকসিনেশন, যেটা বাংলাদেশ সরকার অলরেডি শুরু করে দিয়েছে। যেটা হচ্ছে যদিও বিশ্বময় 2006 সালে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের দেশের সরকার এটা 2023 সাল থেকে 3টি ফেজে এটা শুরু করেছে। এবং এই ফেজটা শিশুদের, যেটা 10 থেকে 14 বছর বয়সী মেয়েরা যারা 5th ক্লাস থেকে 9th ক্লাস পর্যন্ত পড়ে, তাদের জন্য গভর্নমেন্ট একটা ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, যেটা বিনামূল্যে দেওয়া হয় যেন জরায়ু মুখের ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে পারে। এবং এটার আওতায় অলরেডি প্রায় 55 থেকে 60 লাখ মেয়ে চলে এসেছে। তো প্রথম ফেজে এটা হচ্ছে বাংলাদেশ সরকার শুধু ঢাকাতে একটা পাইলট প্রজেক্ট করেছিল,
তারপরের ফেজে এখন বাকি 7টা ডিভিশনে, এবং বর্তমানে এটা ভ্যাক্স ইপিআই এর মাধ্যমে সমস্ত দেশের সমস্ত এই যে গ্রুপটা আমি বললাম 10 থেকে 14 বছর বয়সী মেয়ে, তারা ভ্যাক্স ইপিআই এর মাধ্যমে তারা জাস্ট হচ্ছে একটু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তারা হচ্ছে তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই টিকাটা নিতে পারবে। সেটি সাফল্য আসলে কেমন দেখছেন? অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এই ভ্যাকসিনটা আমি নিব না, এই ভ্যাকসিন নিলে উল্টো আমার হচ্ছে জরায়ু ক্যান্সার হবে। নানা ধরনের কুসংস্কার রয়েছে একেবারে প্রান্তিক পর্যায়ে। প্রান্তিক পর্যায়ে তারা ভাবছে যে না, এই ক্যান্সারটা নিলে আমারই জরায়ু মুখে ক্যান্সার হবে, আমি কেন নিব, আমার তো প্রয়োজন নাই। তো এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে এদেরকে নিতে হবে। আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র তো গভর্নমেন্ট প্রোগ্রাম না, আমাদের যে সেকেন্ডারি প্রিভেনশন কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আছে গভর্নমেন্টের, যেমন ভায়া স্ক্রিনিং ম্যাস পপুলেশনের জন্য খুব সহজে প্যারামেডিক্সরাও করে দিতে পারে যে জরার মুখে কোনো ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কিনা। তো এই জিনিসগুলি দেখার জন্য কিন্তু গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম আছে। তো জনগণ বা পরিবার যদি তাদেরকে সচেতন হয়ে তাদের 21 থেকে 30 বছর বয়সে বা তাদের যখন রিপ্রোডাক্টিভ এইজ আছে এই সময়টা যদি তাদেরকে নিয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে, তারা যদি স্ক্রিনিংগুলি করে বা আরও যেটা ভালো স্ক্রিনিং আছে প্যাপস্মিয়ার, এই স্ক্রিনিংগুলি করে, তাহলে কিন্তু জরায়ুর মুখের পূর্ব লক্ষণ আছে কিনা ক্যান্সারে সেটা তারা জানতে পারবে। এছাড়া শুধুমাত্র যে স্কুল গোয়িং বাচ্চারাই যে ভ্যাকসিন নেবে তা কিন্তু না, যে কোনো বয়সের যে কোনো মহিলা 45 বছরের আগে সে জাস্ট একটা প্যাপস্মিয়ার করে নিল, প্যাপস্মিয়ার করে দেখলো যে না তার কোনো সমস্যা নাই, সে কিন্তু ভ্যাকসিনেটেড হয়ে যেতে পারে। এবং এ থেকে কিন্তু সে তার এই যে জরায়ুমুখে ক্যান্সার, এই ক্যান্সার থেকে নিজেকে সে প্রতিরোধ করে ফেলতে পারে। প্যাপস্মিয়ার বিষয়টি আসলে কি? এক ধরনের টেস্ট যেটা আমরা জরায়ুর মুখ থেকে করে থাকি। জরায়ুর মুখটা আসলে কোথায়? জরায়ু জরায়ু জরা অনেকে শুনেছে। তো জরায়ুটা হচ্ছে মেয়েদের মানে দেহের জননাঙ্গের ভিতরের অংশ, কিন্তু তার মুখটা কিন্তু বাইরের দিকে থাকে। তো বাইরের দিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনের একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করা বা পার স্পেকুলাম এক্সামিনেশন করা। তার মানে বোঝা যাচ্ছে যে জরায়ুর মুখটি দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। তো জরায়ুর মুখটিতে দেখা যায় যে যখন কোনো মেয়ে তার হচ্ছে সেক্সুয়াল লাইফে যাচ্ছে, সহবাস করছে, তখন কিন্তু তার এই জরায়ুর মুখটা তার পার্টনারের সংস্পর্শে আসছে এবং সেখান থেকেও কিন্তু ভাইরাসের আদান প্রদান হয়ে এই যে জরায়ুর মুখটা, এখান থেকে তার কোষগুলি দেখা যায় খুব দ্রুত বিভাজন প্রক্রিয়ায় গিয়ে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। তো জরায়ুর মুখের কথা যেটা বললাম, এই প্যাপস পরীক্ষাটা হয় এই জায়গাটা থেকে কিছু আমরা সেল নিয়ে নেই, সাইটোলজি একটা পরীক্ষা। আচ্ছা। এবং খুব সহজেই বিনা ব্যথাতে বিনা কোনো অ্যানেস্থেশিয়ার মাধ্যমে একদম আউটডোর বেসিসে একজন ট্রেন্ড স্বাস্থ্যকর্মী বা একজন ডক্টর এই জরায়ুর মুখ থেকে রস নিয়ে যে পরীক্ষাটা করে, যেটা সাইটোলজিক্যাল পরীক্ষা, সেটাকে আমরা প্যাপস পরীক্ষা বলি। সেটি আসলে কখন করা হয়ে থাকে এবং সেটির থেকে আমরা কি কি দেখতে পাই? প্যাপস পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে জরায়ুর মুখটা আছে এটাতে কোনো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো মেটাপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে কিনা বা কোনো ডিসপ্লাস্টিক, অর্থাৎ যে ধরনের সেল থাকার কথা ছিল সেই সেলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে না একটা অস্বাভাবিকতা, তার ভিতরে হয়তো কোনো বিভাজন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই জিনিসগুলি দেখার জন্য বা নিউক্লিয়াস সাইটোপ্লাজমের যে রেশিওটা থাকার কথা ছিল সেই কোষে সেই রেশিওটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলি দেখার জন্য আমরা প্যাপস পরীক্ষা করে থাকি। এটা আমরা বলে থাকি যদি কোনো মেয়ে তার হচ্ছে বিবাহিত জীবনে যায় বা তার হচ্ছে কনজুগাল লাইফে যাচ্ছে, তার 3 বছরের মধ্যে থেকে সে শুরু করতে পারে। এবং এটা গভর্নমেন্ট পর্যায়ে বলা আছে যে 25 বছর পর থেকে তোমরা শুরু করে দাও এবং প্রতি 3 বছর অন্তর অন্তর প্যাপস পরীক্ষা করো। প্যাপস পরীক্ষায় যদি একবার তার রিপোর্ট ভালো আসে তাহলে তার 3 বছরের মধ্যে আর করার প্রয়োজন নাই। প্যাপস্মিয়ারের সাথে সাথে আজকাল আরও একটা অ্যাডভান্স পরীক্ষা এসেছে, যেটা হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্ট। তো এই এইচপিভি ডিএনএ টেস্টও যদি কেউ করে নিতে পারে, যেটা একটু ব্যয়বহুল, তো এই দুটো টেস্ট যদি করে তাহলে 5 বছর পর পর সে করতে পারে। এই টেস্টের মাধ্যমে আমরা বুঝে যাব যে তার জরায়ুর মুখের ক্যান্সারের লক্ষণ আসছে কিনা। একটা ভালো কথা কি যে যদি তার লক্ষণ দেখা যায় তাহলে লক্ষণ থেকে একটি ক্যান্সার হতে প্রায় 10 বছর সময় লেগে যাবে। তাহলে এর মধ্যে কিন্তু সে চিকিৎসা নিয়ে তার জরায়ুর মুখটাকে সে ভালো করে ফেলতে পারে। ম্যাডাম, ডায়াগনোসিস হবার পরে একটি দীর্ঘ সময় ক্যান্সার হতে সেটি সময় লেগে যায়, এই যে মধ্যবর্তী সময়গুলো, এই মধ্যবর্তী সময় আসলে চিকিৎসা পদ্ধতিটি কিভাবে পরিচালিত হয়ে থাকে? পূর্ব লক্ষণের মধ্যে আবার ভাগ আছে। আমরা CIN1 বলি, CIN2 বলি, CIN3 বলি, অর্থাৎ সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া 1, 2, 3।
এবং এক একটা সিভিয়ারিটি বুঝাচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে তারা যাবে। তারপরে গিয়ে সে ইনভেসিভ কার্সিনোমাতে যাবে। তো একটা দীর্ঘ সময় সে কিন্তু পাচ্ছে। যখন CIN 1 থাকে তখনই যদি তাকে আমরা ফলো আপে রাখি বা তাকে আমরা কল্পোস্কোপিতে পাঠাই। কল্পোস্কোপি হচ্ছে এমন একটা যন্ত্র যেটা হচ্ছে বাংলাদেশে বড় বড় সেন্টারগুলিতে আছে, ধরেন ঢাকা মেডিকেল কলেজ বা BMU-তে বা ক্যান্সার হসপিটালে বা আজকাল আরও কিছু প্রাইভেট ইনস্টিটিউটে চলে আসছে। এইসব জায়গাগুলোতে যদি আমরা রেফার করে দিই তাহলে কিন্তু খুব সহজে তারা হচ্ছে কল্পোস্কোপিক মেশিনের মাধ্যমে জ্বরের মুখটা আরও বড় করে তারা ম্যাগনিফাই করে তারা দেখতে পারে যে আসলে সেখানে কি হচ্ছে, সেলের বিভাজনগুলি কেমন হচ্ছে, ব্লাড ভেসেলগুলি কিভাবে যাচ্ছে, এবং সেখান থেকে খুব বায়োপসি নেওয়া যায় এবং সেখানে সাথে সাথে CIN বলে ট্রিটমেন্ট করে ফেলা যায়। অর্থাৎ জ্বরের মুখের অংশটা লিপ করে আমরা কেটে নিলাম, ওই অংশটা বাদ পড়ে গেল এবং সে দেখা যায় ওই জায়গাটা আবার পরবর্তীতে হিল হয়ে যায়, ওই অংশটা আর জ্বরের যে ক্যান্সারের দিকে আর যাচ্ছে না। তো এইভাবে CIN 1 এর ট্রিটমেন্ট, CIN 2 এর ট্রিটমেন্ট, 3 এর ট্রিটমেন্ট আমরা ফলো আপ করে করে কল্পোস্কোপি এবং বায়োপসির মাধ্যমে করে তাকে কিন্তু জ্বরের ক্যান্সার পর্যন্ত তাকে অগ্রসর হতে নাও দিতে পারি, যদি শুধু একটু সচেতনতার জন্য। কাউন্সেলিংটি আপনারা সে পর্যায়ে কিভাবে করে থাকেন? যেহেতু আমাদের দেশের জনগণ অতটা শিক্ষিত না, স্বল্প শিক্ষিত, তাদেরকে বোঝাতে হয় যে এটা মানেই কিন্তু ক্যান্সার না, আপনি এই টেস্টটা করেন। তারা দেখা যায় টেস্টটা করতে চায় না, এক ধরনের আতঙ্ক ভয় তো থাকেই। আতঙ্ক থাকে। তাদেরকে বোঝাতে হয় যে এটা করলে পরে আপনি হচ্ছে এটা থেকে আপনি ক্যান্সার থেকে প্রতিরোধ করে আসতে পারবেন, আপনার ওই পর্যায়ে পর্যন্ত যাবার এই দুর্ভাগ্য হয়তো আপনার হবে না। তো এই কাউন্সেলিংটাই আমরা মূলত বোঝানোর চেষ্টা করি এবং তারপর যারা বুঝতে পারে তারা তো অবশ্যই করে। প্রত্যেকেরই 3 থেকে 5 বছর পর পর অবশ্যই জ্বরের মুখটা একটু পরীক্ষা করে দেখা দরকার প্যাপস্মিয়ারের মাধ্যমে, যেন প্যাপস্মিয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জ্বরের মুখের ক্যান্সারে কোনো পূর্ব লক্ষণ আছে কিনা। জ্বরের মুখের ক্যান্সার এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জ্বরের মুখের ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কী ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে, বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল, WBC বা শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু কমে যেতে পারে। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে। পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিন প্রোটিন হয়, অর্থাৎ মুরগির মাংস, রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর মুরগির মাংস যেখানে আপনি 2 টুকরা গ্রহণ করতেন, যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়, তার অবশ্যই সেই ক্ষেত্রে কী করতে হবে, পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে 3 টুকরো বা 4 টুকরো করে নিতে পারেন। পাশাপাশি ডিম একটা আদর্শ প্রোটিন, ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। সেই ক্ষেত্রে একটি ডিম কুসুম সহ আর বাকি 3 থেকে 4টি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর আমরা সাধারণত বলে থাকি যে সকল পেশেন্টের WBCর পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে। তাই অবশ্যই কাঁচা ফলমূল, শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি WBCর পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি, অল্প কিছুটা কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল, সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না, রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে। বাসি খাবার, এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি, এই বিষয়গুলোও করা যাবে না। খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে। সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন, কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি, সেই ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি। কিন্তু যদি WBCর পরিমাণ কোনো পেশেন্টের কমে যায়, সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট, চামচ, থালা বাসন ধুয়ে নিতে হবে। হাত কিছু সময় পর পর ধুয়ে নিতে হবে। খাবার যখন তৈরি করবেন, খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সেই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ, মাংস, সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না। তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি, শাক, মাছ, মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। যদি WBCর পরিমাণ ফিক্সড যেই পয়েন্টটি আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে, যেমন ডাব, এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি, কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে। সেই ক্ষেত্রে ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন। এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন। আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? একটা হচ্ছে ভ্যাকসিন। স্কুল গোয়িং চিলড্রেনদের তো গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে অন্য যারা আছেন তারা যারা হচ্ছে 25 থেকে 45 বছর পর্যন্ত তারা সবাই কিন্তু ভ্যাকসিনের আওতাভুক্ত হতে পারে। তাদের জরায়ুর মুখে যে HPV ভাইরাস যেন আক্রমণ না করে তার জন্য তারা কিন্তু ভ্যাকসিন নিতে পারবে। তো এই ভ্যাকসিনটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন তৈরি করছে, কাজেই তারা সুলভ মূল্যে এটা পেতে পারে এবং এটার একটা শিডিউল আছে যে 0, 1 এবং 6 মান্থস। তো এই শিডিউল অনুযায়ী তারা একটা কার্ড করে তারা এই ভ্যাকসিনটা যে কোনো জায়গা থেকে তারা নিয়ে নিতে পারবে। এই ভ্যাকসিনটা যে শুধুমাত্র তাদেরকে জরায়ুর মুখের ক্যান্সার থেকে প্রতিরোধ করবে তা না, এটা দেখা যায় যে জরায়ুর মুখের পাশাপাশি ভালভাল ক্যান্সার, অনেক সময় অ্যানাল ক্যান্সার, পেরিঅ্যানাল ক্যান্সার, এখান থেকেও কিন্তু তাদেরকে সুরক্ষা দেয়। এমনকি এই ভ্যাকসিন অনেক সময় আমরা কিন্তু ছেলেদেরকেও নিতে বলি, পেরিঅ্যানাল ক্যান্সার থেকে তারা হচ্ছে সুরক্ষা পায়। তো জরায়ুর মুখের ক্যান্সারের প্রতিরোধের জন্য প্রথম কাজ হচ্ছে তারা ভ্যাকসিন নিতে পারবে। দ্বিতীয় কথা, তারা হচ্ছে কন্ডোম ইউজ করতে বলবো বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থেকে সরে আসবে, ধূম্রপান করা থেকে বিরত থাকবে। আর আরেকটি যেটা বললাম স্ক্রিনিং, আমাদের যেটা প্রথম স্ক্রিনিং যেটা হচ্ছে ভিলেজ লেভেল বা গ্রাস রুট লেভেলে, সেটা হচ্ছে ভায়া স্ক্রিনিং। ভায়া স্ক্রিনিং একটা খুব সহজ পদ্ধতি, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। জাস্ট তারা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে যাবে, স্বাস্থ্যকর্মীরা 1-2 মিনিট হচ্ছে ওই জায়গাতে একটু ইন্সপেকশন করবে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, এবং ওখানে দেখা যায় সাদা অংশের মতো যদি কোনো জমাট অংশ থাকে, সেখানে যদি তারা মনে করে যে এটা আমাদের কাছে কোনো ভয়ঙ্কর মনে হচ্ছে, তাহলে তারা একটা ভায়া কার্ড দিয়ে দেয়। ভায়া কার্ড যদি নীল থাকে তার মানে সে হচ্ছে সুরক্ষিত, তার এখনও কোনো ইনফেকশনের মানে সম্ভাবনা নেই। কিন্তু ভায়া কার্ড যদি গোলাপি আসে তাহলে কিন্তু তারা হচ্ছে পরবর্তী পর্যায়ে হয় প্যাপস করবে অথবা কল্পস্প্রে থেকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জরায়ু মুখের ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পাইলসটা কমন অসুখ এবং এটা খুব আমাদের মনে হয় যে আমাদের সোসাইটিতে একটা মিথও আছে যে কনস্টিপেশন। তো কনস্টিপেশন শুধু একা না, যে যদি এরকম হয় যারা টয়লেটে অনেক বেশি এবং স্ট্রেইন করতেছে, যে অতিরিক্ত প্রেশার দিয়ে টয়লেট করছে এবং টয়লেটে বসার পজিশন অনেক সময় ঠিকমতো হচ্ছে না, এরপরে ধরেন যে অনেক তার হলো কাশি আছে, কোষ্ঠকাঠিন্য, এগুলো যোগ হয়ে কিন্তু পাইলস হওয়ার একটা সম্ভাবনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।